নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোর কুকিং এবং ব্লগিংয়ের আজকের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে, আমার রান্নাঘর, আমার ব্লগে আমার দুই পার বাংলার সমস্ত মানুষকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন সকাল 10টার দিক হবে, 10টা সাড়ে 10টা। তো সকালে যাবতীয় কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। তো এবার দুপুরের রান্নার জোগাড়যন্ত্র করব, সব ব্যবস্থা করব। তো সবার প্রথমে দেখে নেব বাবা কী কী সবজি এনেছে। অনেক রকমের সবজি এনেছে, মনে হচ্ছে একেবারে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। দাঁড়ান দেখি নাবিয়ে কী কী সবজি এনেছে। বরবটি এনেছে, বেগুন এনেছে, মাশরুম এনেছে। আমার ছেলের মাশরুম রাইসটা খুব পছন্দ, স্কুলে প্রায়ই করে দিতে হয়, বা মাশরুম পনিরের তরকারি এগুলো খুব ভালোবাসে, সেটা মাশরুমটা প্রায়ই হয় আমাদের। আচ্ছা, এইটাতে ঠোঙাটাতে ছিল জাম এনেছে। জাম তো খুবই ভালো ডায়াবেটিক পেশেন্টের জন্য, সবার জন্যই ভালো। তো আমার স্বামী যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য এই সময়টা জামটা যতদিন পাওয়া যায় সিজনে আনবার চেষ্টা করি। কাঁচকলা এনেছে, সিম এনেছে, দুটো আমেরিকান সুইট কর্ন এনেছে, পপকর্ন মানে ভুট্টা, ছাতু, মক্কা যেগুলোকে বলা হয়। এগুলো শুধু সিদ্ধ করে দিই বিকালের দিকটা, তিনজনই খাওয়া হয়। কখনো কখনো ছেলে স্কুল থেকে গেলেও খাওয়া যায়। একটা একটা করে বার করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সেজন্য ব্যাগটা পুরো উল্টে দিলাম। কী কী এনেছে, কী এনেছে না দেখলে আজকে কী রান্না করবো বুঝতে পারছি না। করলা এনেছি, পটল, লাউ, কাঁচা পেঁপে, গাজর, বিট, একটা আম এনেছি। এই আমগুলো তোতাপুলি আম, এগুলো মানে কাঁচা মেটে হয়। আমের টক করলেও ভালো লাগে চাটনি করলে, কিন্তু এগুলো ছাড়িয়ে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগে শুধু মুখে খেতে। একটু হোঁপাও এনেছে। তো সকালের দিকে দেখি কি করি। সকালে রাত্রির দিকটা রুটির সঙ্গে আবার করলাটা খুব একটা যায় না, তরকারিটা ভাতের সঙ্গেই ভালো লাগে। তো ভাবছি দিনের বেলাটা একটু করলা আলুর তরকারিই করব। তো আজকে আমি একটু অন্যান্য সকালের দিকে অন্য কাজ ছিল, যার জন্য আজকে নাস্তাটা কিছু করিনি আমি। তোর বাবা হোটেল থেকেই এনেছে, আমাদের নিচে একটা হোটেল আছে, কিন্তু নিচের হোটেল থেকে আজকে আনা হয়নি। এটা একটু সাইডের একটা ব্রাহ্মীণ হোটেল আছে, সেখান থেকেই এনেছি। আমি খাবো না, তো ওরা বাবা ছেলে খাবে, ওদের জন্য আনা হয়েছে। একজন নিয়েছে মশাল ধোসা, একজন নিয়েছে সেট ধোসা। প্রচণ্ড গরম, তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি একটু পরে বেলার দিক করে খাবো। তো রান্না সব জোগাড় করে নিয়েছি, কেটে কুটে নিয়েছি। ভাতে কটা শিম ভাতে দিয়েছি, শিম ভাতেটা আমার বেশ ভালো লাগে। আর একটু কাঁচা পেঁপেও আমার জন্য ভাতে দিয়ে দিচ্ছি। পেঁপেটাও আমার জন্য, ওরা বাপ ছেলে কেউ খায় না। আমার ছেলে কোনো রকম ভাতেই খায় না। এখানে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালের যে গাদ বা একটু ফেনা মতো উঠছে ওটা ফেলে দেবো। আমরা আগে মায়েদের দেখতাম বিউলির ডালের ফেনা এরম ফেলে দিতাম, আমিও ফেলে দিতাম। মসুর ডালটা আগে ফেলতাম না, কিন্তু আমার দিদি অনেকবার এখানে ব্যাঙ্গালোরে পায়ের ডাক্তার দেখাতে এসেছে, অর্থোপেডিক। তো সেই সময়তেই শোনা ডাক্তারদের মুখে, যে কোনো ডাল ফুটে উঠলে সেই যে গাদটা ওঠে ফেনাটা ফেলে দিতে হয়। ওটা নাকি ইউরিক অ্যাসিড বা গাঁটে গাঁটে যে যন্ত্রণাগুলো হয়, জয়েন্ট পেনগুলো, সেটা এর জন্য নাকি অনেকটা পরিমাণে বেশি হয়। তো সেই সময় থেকে আমি ডালটা একবার ফুটিয়ে ওপরে ফেনাটা ফেলে দিই। তো আজকে দুপুরে রান্না একটু পটল ভাজছি, আর একটু করলা আলু বেগুনের তরকারি করব। পটলটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। এবার ডালটা সাঁতলে নেব। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, প্রথমে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা এখনও হচ্ছে, ভাতটা হতে একটু সময় লাগে। আর ডালটা হবার আগে, চাপাবার আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সময়টা কম লাগে। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নিয়ে ডালটা সাঁতলাবো। এখানে ভাতটা দেখছেন ভালো রকম ফুটছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা কথাই বলি, প্রথমে রোজের আমি একটা করে শুধু রান্না দিতাম, এখন আর রোজের একটা করে রান্না দেবো না, কারণ প্রত্যেক দিন ভিডিও দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, বাড়িতে অনেকটা কাজ থাকে। তো যদি আপনারা পছন্দ করেন আমার ভিডিও দেখতে, সেই ক্ষেত্রে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা চেষ্টা করব। কিন্তু আমি এখন 2-3টে করে এরকম ব্লগ থাকবে, এবং তার সঙ্গে রান্নাও থাকবে, কিছু নতুন নতুন রেসিপিও শেয়ার করব। তো কথা বলতে বলতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, যাক এখানে মুসুর ডালটা দিয়ে দিলাম। এখানে অনেকটা পরিমাণে ডাল আছে, বুঝতে পারছেন। আমাদের রান্না কিন্তু দুপুরের রান্না এবং রাত্রের রান্নাটা আমাদের 15 জনের মতো রান্না হয়। সকালের নাস্তাটা অত হয় না, কিন্তু দুপুরের রান্নাটা 15 জনের মতো হবে, আর রাত্রের রান্নাটাও 15 জন হয়। তো যাই বা হোক, সেই জন্যই বলছি, একটু কাজের চাপ থাকে সারাদিন একা হাতে। তো কথা বলতে বলতে দেখুন পটল ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবার আমি করলা আলু বেগুনের তরকারি করব। সবার প্রথমে আলুটা বেগুনটা খুব ভালো করে ভেজে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। তো যেটা বলছিলাম, প্রত্যেক দিন
আর ওইভাবে ব্লগ ভিডিওটা প্রত্যেক দিন হবে না কুকিং, একটু কুকিংয়ের সঙ্গে ব্লগিংও দেব। এখানে ব্যাঙ্গালোরে এদিক ওদিক যে আমরা যে যাই সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে আমি এদিকে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, তাতে একটু নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভাজা আলু বেগুনটা দিয়ে এইভাবে একটা সিটি লাগিয়ে নেবো, আগে সিদ্ধ করে নেব। মশলাটাও আলু বেগুন টেনে নেবে, ঠিক হয়ে যাবে। মানে আপনার হয়তো মনে হবে যে এইরমভাবে হয় না, কিন্তু এইভাবেও তরকারি ভালো হয়, আপনারা আবার করে দেখতে পারেন। আর যেখানে অনেকটা পরিমাণে রান্না হয় তখন একটু চটজলদি এইভাবে করে নিতে হয়, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। যাই বা হোক, এবার এই দিকে কড়াই আর একটু তেল দিয়েছি বেশি পরিমাণ, দিয়ে করলাটা একদম লাল লাল করে ভেজে নেব। তো করলা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু আমি জায়গাটা একটু ফাঁকা করছি, কড়াটার মাঝখানটা, তেলে একটু ফোড়ন দেবো বলে। আলাদা করে আর মানে পুরো তুলে নিইনি, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর যেহেতু করলা আলু বেগুনের তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে তরকারিটা, তো এই সময় আমি একটু বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। প্রেশার কুকারে মশলাগুলো যখন দিচ্ছি তখন আর ক্যামেরাটা রেকর্ড করা হয়নি বন্ধুরা, আমি বলে দিলাম নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা কমন মশলা সেই সবই দিয়েছি। শেষের দিকে আমি অন্য সময় একটু সর্ষে বাটা দিয়ে একটু সাঁতলাই ফোড়নটা দিয়ে, কিন্তু আজকে আর সর্ষে বাটা দেবো না, সর্ষে বাটা দিলে অনেক সময় অম্বল রাখে। আজকে দেবো না, কারণ আজকে একটা বিশেষ রান্না করব, সেটা সকাল থেকেই একটু হালকার উপর রান্নাটা রাখবো, সেই বিশেষ রান্নাটা দেখাবো। ফেলে দেওয়া জিনিস, মানে অনেক জিনিস হয় যেগুলো আমরা খেতে পাচ্ছি না, ফেলে দিচ্ছি। মানে ফেলার দরকার নেই, খাওয়া যাবে, তবুও আমরা অনেক সময় ফেলে দিই। তো সেরকম ফেলে না দিয়ে অনেক কিছু দিয়ে অনেক কিছু বানানো যায়, সেইরকমই আজকে একটা আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। তো আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের ব্লগটা, এবং একটা বিশেষ কিছু জিনিস দেখাবো। আচ্ছা, এই সময় আমি একটু দেখাচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি। আমি করব, একটু ডিম ভাজবো, ওটা খাবার সময় গরম গরম ভেজে নেব। আর এই দিকে আমার জন্য বানাচ্ছি একটু লাউয়ের খিচুড়ি, সেই জন্য বোধহয় প্রেশার কুকারে একটু আমি তেল দিয়ে দিয়েছি। আর এই যে মসুর ডাল, আর একদম ছোটো ছোটো যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজ নিয়েছি, মসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি। লাউয়ের পায়েসটা, পায়েস নয় সরি, লাউয়ের খিচুড়িটা আজকে শেয়ার করলাম না। কখনো যদি আপনারা কমেন্ট করেন যে কিভাবে লাউয়ের খিচুড়ি বানাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরের খাওয়া দাওয়ার বাবা কাছ থেকে এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। যা যা বানিয়েছিলাম, একটু এই যে ডিম ভাজাও করে নিয়েছি, গরম গরম ডিম ভাজা। তো চলুন সেই দুপুরের রান্নাটা যেটা বলেছিলাম সেই রান্নাটা করে দেখাবো। অনেক সময় কলা দেখবেন, বিশেষ করে গরমকালে, গরমকালের দিকে কি হয়, অতিরিক্ত গরমের জন্য কলার উপরে স্কিনটা কালো হয়ে যায়, কিন্তু ভিতরটা ভালো থাকে। সেই কলা না ফেলে দিয়ে কিভাবে কলা থেকে একটা জিনিস বানাই দেখুন। আমি কিন্তু এখানে অনেকগুলো কলা নিয়েছি, আপনারা প্রথম করলে অল্প নেবেন। তো এখানে কলা ছাড়িয়ে নিয়েছি, এখানে পরিমাণ অনুযায়ী আমি চিনি দিচ্ছি। যেখানে 10-12টা কলা আছে, আমি এখানে 5-6 চামচ মতো চিনি নিয়েছি, যেহেতু অনেকটা কলা পরিমাণ। এখানে চিনি দিয়েছি, এখানে 1 চামচ পরিমাণ ঘি দিলাম, গাওয়া ঘি। তেলে, এখানে ঘিয়ের জায়গায় আপনারা তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি, আর দিচ্ছি 2 চামচ টক দই। এই টক দইটা কিন্তু দিতেই হবে আপনাদেরকে। এইখানে যা যা যে পরিমাণ দিচ্ছি বা যা যা জিনিস দিচ্ছি সেটাই দিতে হবে, কোনো কিছু স্কিপ করবেন না। তো এইটা দিয়ে মিক্সিটা আমি ঘুরিয়ে নেবো, যখন কলাটা পেস্ট হয়ে যাবে বাকি কলাগুলো দিয়ে পেস্ট করে নেব। তো আমার এখানে 12 থেকে 14টা কলা ছিল, সেই 12 থেকে 14টা কলাকে আমি পেস্ট করে নিয়েছি এইভাবে। পেস্ট করে নেওয়ার পর একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, মানে পাত্র, গামলা যাই বলুন না কেন। এইটাতে কিন্তু কোনো পরিমাণ জল দেওয়া যাবে না। কি কি দিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি আপনারা দেখে নিন। এটা খুবই সুন্দর খেতে হয়। এটা কিন্তু এখানে কর্ণাটকের পাশে যে মাঙ্গলোর আছে বা উডুপি যে জেলাগুলো পড়ে, গ্রামগুলো, সেখানকার এটা স্পেশাল। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো সোডা দিয়েছি আমি এখানে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে লবণ খুব একটা বেশি লাগে না, কিন্তু অল্প দিতে হবে, এটা ময়দা দিয়ে যেহেতু মাখবো সেই জন্য একটা লবণটা লাগবে, লবণ দিলাম। আর দিচ্ছি মৌরি। এইটা কিন্তু এখানকার যত মানুষকে আমি দেখেছি, যাদের বাড়িতে করতে দেখেছি, খেয়েছি, সবাই এখানে জিরে ইউজ করে, কিন্তু আমার মাকে দেখেছি মালপোয়া বানালে, গুড় পিঠে বানালে এরম মৌরি দিতে। তো মৌরির ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি মৌরি দিলাম। আর এটা ময়দা দিয়ে পুরো বানাতে হয়, ময়দা দিয়েই বানাবো। একেবারে হঠাৎ করে অনেকটা ময়দা দেবেন না,
অল্প অল্প ময়দা দেবেন, একটু একটু করে মাখাতে থাকবেন। প্রথমটা অনেকটা অসুবিধা লাগবে, বেশ চটচটে ভাবটা হবে, কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা এইভাবে মাখাতে হবে। প্রথমেই বলছি আপনারা প্রথমেই অনেক কলা দিয়ে করবেন না, কারণ বাড়িতে যদি লোক সংখ্যা অনেক থাকে সেখানে ঠিক আছে, কিন্তু লোক সংখ্যা যদি কম থাকে তাহলে প্রথমে 3টে কি 4টে কলা দিয়ে বানাবেন, তাতেই অনেকটা হয়ে যাবে। তো আমি এখানে আমার ঘরে ময়দাটা কম ছিল, আমি 3 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছি, টোটাল 4 কাপ দিয়ে দেখুন কতটা পরিমাণ ডোটা খালি হয়েছে। আমি এই হিসাবেই বলছি, যদি লোক কম থাকে প্রথমে অনেক দেবেন না, নাহলে অনেকটা পরিমাণ এরম ডোটা হয়ে যাবে, অনেকটা ভাজতে হবে। তো যাই বা হোক, এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ঠিক এরম চ্যাটচ্যাটে ব্যাপারটা থাকবে, কিন্তু কোনো রকম জল দেবেন না, ওই কলার পেস্টে যতটা ময়দা টানবে ততটা ময়দা দিয়েই করবেন। একদম শেষ, হাত ধুয়ে নিয়েছি। এবার তেলটা দিয়ে একটু এপিট ওপিট ভালো করে তেলটা লাগিয়ে নেব। আর একটা ভালো কথা বন্ধুরা, এইটাই মাখাবার পরই মণ্ডটা কম করে 7 থেকে 8 ঘন্টা আমাদের ছেড়ে দিতে হবে ফার্মেন্ট হওয়ার জন্য। মানে 7 থেকে 8 ঘন্টা আমাকে এটা রেস্টে রাখতে হবে। একদম আধ ঘন্টা 1 ঘন্টা রাখলে হবে না, পুরো 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। এটা আমি এখন দুপুরের দিকে প্রায় 3টে 3:30 নাগাদ আমি এটা এইভাবে মাখছি। দুপুরের দিকটা, দুপুরের পর ভাত খাওয়ার পর এটা আমি তৈরি করছি, যাতে কোনো রকম বাইরের হাওয়া লেগে এটা ওপর দিকটা শুকনো মতো না হয়ে যায়। সেজন্য খুব ভালো করে তেলটা লাগিয়ে দিলাম একদম ওপর নিচে সাইড দিয়ে, এইভাবে ঢাকা দিয়ে আমি এটা 7-8 ঘন্টা, মানে 8 ঘন্টা পুরো রাখবো। তো রাত্রের দিকে রান্না করছি, রান্না হওয়ার পর ওইটা ভাজবো। রান্নাটা দেখাচ্ছি না, খালি কী কী রান্না করছি সেটাই দেখাচ্ছি। ডাল হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, বরবটি আলু বেগুনের তরকারি করেছি রাত্রে রান্নার জন্য, আর রুটি হচ্ছে। রুটিটা শুধু আমার স্বামীর জন্য হবে, সেই জন্য অল্প একদম মেখেছি। আমার লাউয়ের খিচুড়ি আমি দুপুরেই করে রেখেছিলাম। আমার আচ্ছা, দুপুরের রান্না যে করে রেখেছিলাম সেটাই এখন দেখুন খাবার নিয়ে বসে পড়েছি। আমার লাউয়ের খিচুড়ি, এই ডাল, বরবটি আলুর তরকারি, রুটিও হয়ে গেছে দেখুন আমার স্বামীর জন্য। আচ্ছা, স্বামী আর ছেলে দুজনের, সরি 5টা রুটি করেছিলাম। তো বকরিদ উপলক্ষে এক ভাই আমাদের মিষ্টি খাইয়েছিল, সেই মিষ্টিও ছিল। আবার কর্ণাটক স্পেশাল একটু গোবি মাঞ্চুরিয়ান এনেছিলাম। তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে পুরো 10টা 15। আমি যখন বানাচ্ছি এখন ঘড়িতে বাজে 10টা 15, ওদিকে 3টে 15 থেকে এদিকে 10টা 15, মানে আমি 8 ঘন্টা ফার্মেন্ট করেছি, পুরো 8 ঘন্টা। এবার এই গামলা থেকে, মানে মণ্ডটা থেকে একটা লেচির মতো নিয়েছি। আমি হাতে বেলন নিয়েছি, কিন্তু বেলন লাগবে না আমাদের, আপনারা চাইলে বেলন নিতে পারেন, আবার এরকম হাতের সাহায্য করতে পারেন। আর এইটা যে আমি করছি এটা ময়দা দিয়েই করছি, যেহেতু হয়তো বলবেন তখন ময়দা কম ছিল, বিকালের দিকে আমি আবার ময়দা আমি দোকান থেকে আনিয়ে নিয়েছি, কিন্তু দুপুরের দিকটা সে সময় ময়দাটা কমই ছিল। তো এইভাবে নিয়ে একটা একটা করে এইভাবে তৈরি করে নেব, ঠিক গোল যেমন লুচি হয়। আর এইটা কিন্তু খুব পাতলা হবে না, খুব লুচির মতো পাতলা হবে না, এগুলো একটু মোটা মোটা হয় বন্ধুরা। এইটার নামই হচ্ছে ব্যানানা বানস। বানস মানে তো পাউরুটি, তো যে কোনো পাউরুটি বা রুটি যেগুলো যে বেকারি আইটেমগুলো হয় দেখবেন খুব বেশি পাতলা হয় না, একটু মোটার ওপরই হয় কিন্তু। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তেলটা অনেকটা পরিমাণেই গরম হয়ে গেছে, এটা একটু কম করতে হবে। এই একা হাতে সব একসঙ্গে করতে গেলে একটু এরকম হয়ে যায়, একটু সময় কেউ থাকলে ভালো, নাহলে তেলটা একটু, এটা কিন্তু লো টু মিডিয়ামে আপনারা ভাজবেন, আমিও তাই ভেজেছি। প্রথম দিকটা তেলটা গরম হয়ে গেছিলো, সেজন্য আমি একটু তেলটা আবার একটু ঠান্ডাও করে নিয়েছিলাম। তেলটা আগে একটু গরম মতো করে নিই, হালকা মতো গরম করে নিই, তারপর লো টু মিডিয়ামে আপনারা ভাজবেন। দুটো পিঠ কিন্তু একদম আপনাদের গোল্ডেন ব্রাউন হয়ে যেতে হবে, এরকম সাদা থাকবে না, পুরো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আচ্ছা, প্রথমে তোলাটা দেখানো হয়নি, সরি, আবার দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি, দেখুন পুরো লুচির মতো ফুলে যাচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু সাইডগুলো যেভাবে আমরা লুচি ভাজার সময় একটু প্রেস দিই, ঠিক একটু হালকাভাবে প্রেস দিলেই এরম লুচির মতো ফুলে যাবে। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর এগুলো আপনারা বাড়িতে 2-3 দিন রেখে খেতে পারবেন। আমাদের এখানে ব্যাঙ্গালোরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা কিন্তু এখানে অনেকটা দিনই রাখতে পারি, 4-5 দিনের বেশি রাখতে পারি, কিছু হয় না। কোথাও ট্রাভেল করলে আগে এরকম ভাজা বাড়িতে রেখে দিলে সেটাও বেশ ভালো হয়, নিয়ে যেতে সুবিধা হয়, থাকেও ভালো, আর খুব নরম হয় বন্ধুরা, খেতেও খুব ভালো হয়। প্রথমেরটা মনে হচ্ছে আমার ছেলে নিয়ে নিয়েছে খাচ্ছিল, ওর এটা খুব পছন্দ আমার ছেলের। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা কতটা পাতলা হচ্ছে, আপনাদেরকে সেটাই দেখালাম।
বাড়িতে বাচ্চা কুঁচো কাঁচা থাকলে দেখবেন মুখরোচক কিছু হলে, এরকম কিছু তৈরি হলেই তারা মানে রেডি থাকে যে কখন হবে এরকম একটা ব্যাপার। তো সন্তানদের জন্যই বেশিরভাগ দেখবেন এগুলো করা। তারা যদি বলে খাবো বা খেয়ে ভালো লাগে, যে কোনো পরিশ্রমী যতটা পরিশ্রমী হোক না কেন, তখন কিন্তু সেই পরিশ্রমটার পরিশ্রম বলে মনে হয় না। তখন কিন্তু পুরো পরিশ্রমটাই সার্থক লাগে, যে তাদের জন্য, যাদের জন্য করলাম তাদের যদি খেয়ে ভালো লাগে। তো এইভাবে কলা পেকে গেলে, অতিরিক্ত পেকে গেলে ফেলে দেবেন না। একবার অন্তত এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করবেন, খাবেন। আর তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সব আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে মানে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়। দেখুন ভিতরটা কেমন হয়েছে। এই ভিতরটা এরকম খামির মতো হবে, ভিতরটা এরকম জালিদার মতো হবে। আশা করছি আপনাদের এই পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার ভিডিও ব্লগিং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।